আজ যদি এই টানেলের কাজটা শেষ না হয় না, তাহলে আমাকে সবাইকে ওভারটাইম দিতে হবে। আর বসেরও ফোন এসেছিল। তাহলে তো আমাদের চাকরি নিয়েও টানাটানি পড়ে যাবে। কি আর করা যাবে? চলো ভাই, তাড়াতাড়ি নিচে নামো, আরো অনেক ম্যানহোল আছে। দেখো ভাই, এ এমন ভাবে কথা বলছে যেন আমরা কাজই করছি না। আরে একটার পর একটা নালা আমরা পরিষ্কার করে আসছি, আরাম তো আর করছি না। দেখ আমরা কি করব বল, 5 দিনের কাজ আজ 7 দিন হতে চললো। এমজি রোডের নালা পরিষ্কার করতে আমাদের পুরো 2 দিন লেগে গেছে। নালার মধ্যে ভর্তি প্লাস্টিক আর প্লাস্টিক। আরে বর্ষাকালে যখন গোটা শহরে জল জমে যাবে না, তখনই লোকজন বুঝতে পারবে। চলো ভাই, এবার তাড়াতাড়ি নিচে নামো, আর সবাই যে যার মাস্কটা পরে নাও। তোমার মাস্ক কোথায়? স্যার আমার পকেটে। পকেটে কি করছে? মাস্ক না পরে নিচে যাবে না কিন্তু, বুঝেছো? চলো সাবধানে কিন্তু, চলো সামলে সামনে দেখে শুনে নামো, আস্তে আস্তে নামো। সামনে সামনে সামলে। চোখ খোলা রাখো, আস্তে আস্তে নামো। আরামসে। তুমি আসো, তুমি আসো, তুমি এসো। নামো আস্তে আস্তে। হ্যাঁ, সাবধানে আস্তে, আস্তে। সাবধানে। এরা পাবলিকের জন্য নিজের জীবন দেয়, তাও এরা হাসতে থাকে। আশ্চর্য ব্যাপার। ভাই একটা কথা বল, বড় সাহেবের কি হয় হঠাৎ করে মাঝে মাঝে? কি হয়েছে স্যার? কাল সন্ধ্যেতে ওনার সঙ্গে দেখা করতে গেছিলাম, হঠাৎ করে রেগে গেল আমার উপর, কে জানে কি হয়েছে। ওই বুড়োটাও তো সবার উপরে এরকমই। কিছু শুনলেন স্যার আপনি? আরে কি হয়েছে? জগন, আরে কি হয়েছে জগন? আরে কি হলো, চিৎকার করছিস কেন? রাঘবের কিছু একটা হয়েছে। কেন, অজ্ঞান হয়ে গেছে নাকি ও? হ্যাঁ স্যার, গ্যাস আছে নাকি ভেতরে? ভিতরে প্রচুর গ্যাস। এক কাজ কর, তোরা উপরে উঠে আয়, তাড়াতাড়ি চলে আয়। হ্যাঁ তাড়াতাড়ি। কিন্তু স্যার ওকে তো নিয়ে যেতে হবে। হ্যাঁ কি করবে? ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। আপনিও চলুন আমার সঙ্গে। না ভাই, আমার সবার সবাই বিয়ে হয়েছে, আমি যেতে পারবো না। আমারও তো ছোট ছোট বাচ্চা আছে। ঠিক আছে, আমি এখনই আসছি। কোথায় ওরা? জগন, জগন, কোথায় তোরা? আরে কোথায়? সাবধানে। জগন, আরে কোথায় আছিস? সারা দে। আরে সোজা এদিকে চলে আসুন, সোজা এদিকে। ওই যে ওইদিকে, ওইদিকে ওইদিকে। আরে এটা তো বন্ধ। আরে কোথায় আছিস রে? আরে পিছনের দিকে আসুন, এইদিকে এইদিকে। ওই দিক থেকে আওয়াজটা আসছে। এই রাঘব, এই রাঘব, ওই যে ওখানে। কি হলো তোর? রাঘব, রাঘব, চোখ খোল। এই রাঘব, কি হলো? ওঠ এই রাঘব, কি হয়েছে তোর? জানি না স্যার, ও তো ওই দিকটাতে কাজ করছিল আর আমরা এই দিকটাতে কাজ করছিলাম। হঠাৎ ওর চিৎকারের শব্দ শুনতে পাই, আমরা এসে দেখলাম ও অজ্ঞান হয়ে ওখানে পড়ে রয়েছে। তারপরে আমরা ওখান থেকে ওকে নিয়ে এসে এখানে বসালাম। ও ওই দিকটাতে কি একটা ইশারা করছিল স্যার। ঠিক আছে, একে তোলো আর হাসপাতালে নিয়ে যাও। ঠিক আছে স্যার। সামনে সামনে, দেখি। সাবধানে সাবধানে বলো। চলো দেখি তো ওইদিকে কি আছে কি ওখানে। ওটা কি? এ কি? আসুন স্যার, আসুন। চলো দেখাও কোথায় কি হয়েছে। আমরা আজ সকালে এই টানেলটা পরিষ্কার করছিলাম, তো আমাদের একজন ওয়ার্কার এখানে এই নিচে একটা লাশের টুকরো পেয়েছে। কি? হ্যাঁ লাশের টুকরো? হ্যাঁ। কে সেই ওয়ার্কার? কে দেখেছে? ডাকো তাকে। স্যার ও তো অজ্ঞান হয়ে গেছে, আমরা ওকে হাসপাতালে পাঠিয়েছি।
আচ্ছা, ওই বডিটার কটা টুকরো পাওয়া গেছে? স্যার আমরা তো একটাই টুকরো দেখেছি, আরও থাকতে পারে। একটাই টুকরো? চলো দেখাও দেখি কোথায়। আরে চলো, থেমে গেলে কেন? হ্যাঁ, না স্যার, আমার তো ভয় লাগে। ভয় লাগছে? চলো চলো, কিচ্ছু হবে না। স্যার তোমরা যাও, চেঞ্জ করে নাও। চলো। অনেকটাই নিচে মনে হচ্ছে। সাবধানে নামবে। ইয়েস স্যার। সাবধানে। সাবধানে সাবধানে। কোন দিকে গেছিল দেখাও দেখি। ওইদিকে। দেখাও আসুন। স্যার এই জলের মধ্যে তো অনেক কিছু থাকতে পারে। ওইদিকে স্যার। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তুমি যাও। বিবেক, স্যার এটার মানে হলো যে লাশের বাকি অংশ অংশতংশ আছে। হতেও পারে। চলো গিয়ে দেখে আসি। স্যার এদিকে তো কিছুই নেই। তার মানে হচ্ছে লাশটাকে ছোট ছোট টুকরো করে এই এলাকার আলাদা আলাদা টানেলে ফেলে দিয়েছে, যাতে কোনো প্রমাণ না পাওয়া যায়। এসে গেছি বিবেক। কি হয়েছে? স্যার এই প্লাস্টিকের প্যাকেটে কিছু আছে। দেখো তো কি এটা। স্যার কাটা পা স্যার। আরেক টুকরো স্যার। লাশটা বোধহয় এখান থেকেই ফেলে দেওয়া হয়েছিল, প্লাস্টিকের ব্যাগে ভরে। হ্যাঁ স্যার, আর বাকি টুকরোগুলো জলে ভেসে অন্যদিকে চলে গেছে। স্যার পুরো টানেলটাকে ভালো করে খুঁজতে হবে স্যার, তাহলেই কিছু জানা যেতে পারে স্যার। আগে লাশের এই টুকরোগুলো ডক্টর সালুখাকে দেখাবো। চলো। কি নিয়ে এসেছো ভাই? ভীষণ দুর্গন্ধ স্যার। একদম সালফাইডের মতো গন্ধ। এটা কি হাত? বস এই হাতটা কোনো নর্দমার মধ্যে পাওনি তো তোমরা? একদম ঠিক ডক্টর সালুকে।
এই বডির টুকরোগুলো আমরা মাটি থেকে 20 ফুট নিচে একটা টানেল থেকে পেয়েছি। হাতটা বেশ পুড়ে গেছে দেখছি। শালুকে আমার মনে হয় হয়তো এটা কোনো মেয়ের লাশের টুকরো। এই সব যদি তুমি বলবে তা আমি কি করব? এই জন্যই আমি হয়তোটা বলেছি শালুকে, হয়তো। অনেক টুকরো করেছে লাশটাকে। নতুন কিছু বলো। আরে ভাই, স্যার এই মেয়েটা বাড়ি থেকে নিখোঁজ থাকলে মেয়েটার বাবা মা ওর ব্যাপারে রিপোর্ট তো লিখিয়েছিল। এবার কবে রিপোর্ট লিখিয়েছিল সেটা থেকে হয়তো কিছু জানা যাবে। এই মেয়েটার মৃত্যু কবে হয়েছিল ডক্টর সালুকে? অভিজিৎ, আমার অনুমান টুকরোটা দেখে মনে হচ্ছে এই মেয়েটির মৃত্যু প্রায় 2-3 দিন আগে হয়েছে। মেয়েটার বয়স কত হতে পারে ডক্টর সালুকে? দিস ইজ টু মাচ অভিজিৎ। মাত্র 2 মিনিট আগে তুমি লাশের টুকরোটা আমার কাছে এনেছো, আর চাইছো 2 মিনিটের মধ্যে আমি এই লাশের ডিটেলস তোমাকে এক্ষুনি বলে দিই। এক মিনিট ডক্টর সালুকে, এত রেগে যাবার কোনো দরকার নেই। যদি আপনি না জানেন অথবা না বলতে চান তাহলে আমি ডক্টর সারিকাকে জিজ্ঞেস করে নিচ্ছি। ইয়েস ডক্টর সারিকা, আপনি বলুন এই মেয়েটার বয়স কত ছিল? এমনিতে আমি জানি অভিজিৎ, কিন্তু আমি তোমাকে বলবো না। কি বস, বেলুন ফেটে গেল? হ্যাঁ, ফেটে গেল তো? ভেরি নটি সারিকা ম্যাডাম, ভেরি নটি। ডক্টর সালুকের সঙ্গে থেকে থেকে আপনিও খুব দুষ্টু হয়ে গেছেন। হ্যাঁ, ভেরি নটি। আচ্ছা কিছু তো বলে দিন। হ্যাঁ, লাশ কমপক্ষে 72 ঘন্টা জলে ডুবে থাকার জন্য এর চামড়া গলতে শুরু করেছে, আর গলে গিয়ে খসে পড়ছে। এই দেখুন। এই এক মিনিট সারিকা, এটা কি? কি হয়েছে শালুকে? বস, কিছু গেঁথে আছে এর হাতের মধ্যে। একটু অ্যালকোহল নিয়ে এসো তো সারিকা। হ্যাঁ স্যার। এটা তো খানিকটা ডায়মন্ডের মতো মনে হচ্ছে। হ্যাঁ অভিজিৎ, আসল ডায়মন্ড। বডির ভেতরে ডায়মন্ড? স্যার, মেয়েটা স্মাগলিং এর ব্যবসা করতো না তো? সেটা সম্ভব নয়। স্মাগলার যদি হতো তাহলে এই ডায়মন্ড এইভাবে হাতের থেকে পাওয়া যেত না, বডির অন্য কোথাও লুকোনো থাকতো। মানে চামড়ার সঙ্গে ডায়মন্ডটা লেগেছিল আর পুড়ে যাওয়ায় ভিতরে ঢুকে গিয়েছিল। এই ডায়মন্ডটা কোনো জুয়েলারির হতে পারে স্যার। হ্যাঁ ফ্রেডেক্স, মনে তো হচ্ছে এটা জুয়েলারিরই অংশ, কারণ এর আশেপাশে কিছু আঠার দাগ আছে। কোন জুয়েলারির হতে পারে? এটা তো বলা খুব মুশকিল, কিন্তু বস এই হিরেটা খুব দুষ্প্রাপ্য। তাছাড়া সাধারণ মানুষের কাছে সব হিরেই একরকম, কিন্তু আসল হীরের পরিচয় একমাত্র কোনো জহুরই দিতে পারে। এটা একদম আসল, আর এটার কোয়ালিটিও খুব ভালো। তাহলে নিশ্চয়ই এটা অনেক দামি। দামি তো বটেই, এমনকি সব দোকানে পাওয়াও যায় না। মানে এইরকম ডায়মন্ড গোনাগুনতি দোকানেই পাওয়া যায়। এটা এখানে পাওয়া যায় না, বাইরে থেকে আনাতে হয়। তাহলে আপনি এটা বলতে পারবেন এই ডায়মন্ড কোথায় কোথায় পাওয়া যায়? মানে কোন কোন দোকানে পাওয়া যায়? 1 মিনিট ম্যাডাম, আমাদের কাছে লিস্ট আছে। যদি কখনো কোনো অর্ডার আসে তো আমরা এদের সাথেই যোগাযোগ করি। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, এরকমই একবার ঘটেছিল 12 বছর আগে স্যার। এই দেখুন, তখনও একটা লাশ পাওয়া গেছিল টানেলের মধ্যে। হ্যাঁ, কিন্তু এই কেসে তো পুরো লাশটাই পাওয়া গিয়েছিল, কিন্তু এখনকার কেসে তো আমরা লাশের কাটা টুকরো পেয়েছি। স্যার, অন্ততপক্ষে এটুকু তো আমরা জানতে পারলাম যে এই লাশটা কোনো মেয়ের। এবারে স্যার আমাদের জানতে হবে যে মেয়েটা আসলে কে, আর ওর লাশটা টানেলের মধ্যে এলো কি করে। সব। হ্যাঁ, এই ডায়মন্ডের ব্যাপারে অনেক কিছু জানতে পারা গেছে সব। কি জানতে পেরেছো? স্যার, এই ডায়মন্ড ভীষণই দামি। মানে এই মেয়েটি যথেষ্ট ধনী পরিবারের। স্যার, এটার ব্যাপারে দোকান থেকে খোঁজ পেয়েছি। এই ডায়মন্ড মাত্র 3 জন কিনেছে। আর এই 3 জন কারা? স্যার, এদের মধ্যে 2 জনের সঙ্গে দেখা করেছি, ওদের কাছে ডায়মন্ড আছে এখনো, কিন্তু একটা মেয়ে যার নাম হলো সারিকা, সে ফোন তুলছে না।
সারিকা ফোন ধরছে না, তাহলে দয়া কিছু তো একটা গোলমাল আছে। স্যার তাহলে এই লাশটা ওই সারিকারই নয় তো? স্যার, হ্যাঁ, শহরে যত টানেল আছে তার ব্লু প্রিন্ট পেয়ে গেছি স্যার। গুড। স্যার এটা সব থেকে বড় টানেল, এটাই হচ্ছে মেন স্যার। আর তারপরে এই তিনটে টানেল আছে স্যার, এই বড় টানেলটা এসে মিশেছে। আর আমরা লাস্টটা পেয়েছি স্যার এইখানে, এই জায়গাটায়। তার মানে অভিজিৎ, যদি এই লাশের টুকরো জলে ভেসে এসে থাকে তাহলে ওটা এই ছোট তিনটে টানেলের মধ্যে দিয়ে এসেছে। ইয়েস স্যার। স্যার আমাদের আবার ওই টানেলের মধ্যে ঢুকে দেখতে হবে স্যার, জানতে তো হবেই যে ওই লাশটা এলো কোত্থেকে ওখানে। ঠিক আছে, ততক্ষণ আমরা ওই সাদিকার ব্যাপারে খোঁজ খবর করি। ওই মেয়েটার নাম আমার সামনে নেবেন না আপনারা। আমার এবং আমার পরিবারের সম্মান একেবারে ধুলোয় মিশিয়ে দিয়েছে ও। কেন, কি এমন করেছে সে? কি বলবো আপনাকে, একটা ছেলের সাথেও পালিয়ে গেছে। পালিয়ে গেছে সে? কার সাথে পালিয়ে গেছে ও? সেটা আমি জানি না। আপনার মেয়ে বাড়ি থেকে পালিয়ে গেছে আর আপনি জানেন না? এটা কি করে সম্ভব? অদ্ভুত ব্যাপার তো। ও এখন আর আমার মেয়ে নয়, আমার কাছে ও মরে গেছে। শুধু আপনার কাছে নয়, সবার কাছে, সবার কাছে সারিকা মারা গেছে। কি বলতে চাইছেন আপনি? আমরা একটা মেয়ের লাশ পেয়েছি, আর আমরা ওই মেয়েটির লাশের কাছ থেকে একটা হিরে পেয়েছি, ডায়মন্ড, যেটা আপনার মেয়েরই। এটা আপনি কি বলছেন? আমার মেয়ে মরতে পারেই না। আপনি মিথ্যে কথা বলছেন আমাকে। আমার মেয়ে মরতেই পারে না। বিবেক, নাতাশা, এই টানেলটা খুব ভালো করে চেক করবে, কোনো জায়গা যেন ছেড়ে না যায়। দেখো যদি কিছু পাওয়া যায়। তোমরা দুজন এই দিকটায় যাও, আমি এই দিকটা দেখছি। বিবেক, হ্যাঁ বলো, কি হয়েছে? এই দেখো কাটা পায়ের অংশ। আশ্চর্য ব্যাপার, আশ্চর্য, আজকাল এই সমস্ত হয়। একটা মেয়ে একটা ছেলের সাথে বাড়ি ছেড়ে চলে গেল আর তার বাবা তার কোনো খোঁজই নিল না। বাহ, দিন বদলে গেছে স্যার, কে বন্ধু আর কে যে প্রেমিক সেটাই বোঝা যায় না। ফেডরিক, সারিকার কোনো বন্ধু বা বান্ধব এটা নিশ্চয়ই জানে যে ও কার সাথে গিয়েছিল। স্যার, আমি মোবাইল ফোন কোম্পানির থেকে সারিকার পুরো কল ডিটেলস দেখেছি। ওর মধ্যে একটা নম্বর এমন আছে যেখানে সারিকা বারবার ফোন করেছে। কার নাম্বার? একজন হরিশ বলে কেউ। হ্যারিস? এক্সকিউজ মি স্যার। কি হয়েছে? যখন আমি জানতে পারলাম আপনারা সারিকাকে খুঁজছেন, তখন আমি তাড়াতাড়ি চলে এলাম। তুমি কে? স্যার, আমার নামই হরিশ। ও হো হো হো, আচ্ছা, তাহলে তুমিই সেই ছেলেটা। হ্যাঁ স্যার। স্যার,
কিছু জানতে পারলেন ওর ব্যাপারে? সেটা তো তুমিই বলতে পারবে। কি সারিকা তো তোমার সাথেই গিয়েছিল তাই না? তাহলে তুমিই বলতে পারবে এখন ও কোথায় আছে। কি হ্যাঁ স্যার, আমার সঙ্গেই গিয়েছিল, কিন্তু কেন মেরেছো সারিকাকে? কি কথা বলছেন স্যার? আমি মেরেছি? একটা পা ধরে উল্টো ঝুলিয়ে দেবো না, তাহলে আর এই প্রশ্নটা তুই করবি না, বুঝলে? কেন খুন করেছো সারিকাকে? খুন? হ্যাঁ খুন কেন করেছো? সারিকার খুন হয়ে গেছে স্যার। বাহ 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 পেড্রিক, একে সিআইডির তরফে বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ড দেওয়া উচিত। বেস্ট অ্যাক্টর। যদি তুই এটা মনে করে এখানে এসে থাকিস যে অভিনয় করে আমাদের বোকা বানিয়ে এখান থেকে পালিয়ে যাবি, তাহলে এটা তোর একদম ভুল ধারণা, বুঝলি? স্যার, আমি কেন মারতে যাব সারিকাকে? আমি তোকে খুব ভালোবাসি স্যার। যখন থেকে আমি জানতে পেরেছি ও নিখোঁজ, তখন থেকে পুলিশ স্টেশনে ঘুরে বেড়াচ্ছি স্যার। পুলিশ স্টেশনে মিসিং রিপোর্টও লিখিয়েছি স্যার। আচ্ছা, যদি তুমি সারিকাকে খুন না করে থাকো তাহলে ওকে কে খুন করেছে? হ্যাঁ স্যার, আমার মনে হয় ওর বাবাই খুন করেছে ওর। কি কি আজে বাজে কথা বলছো? মেয়েটার বাবার সম্পর্কে এই ধরনের কথা? স্যার, প্রথম থেকেই সারিকার বাবা চাইতো না আমাদের বিয়ে হোক স্যার। কারণ আমি একজন সাধারণ ওয়াচম্যান না স্যার, আর ওরা বড় লোক। আচ্ছা চলো ঠিক আছে, এই সত্যিটাও সামনে চলে আসবে যে সারিকাকে তুমি খুন করেছো নাকি ওর বাবা খুন করেছে। নাতাশা, তুমি এটা নিয়ে ওপরে চলে যাও। ওকে স্যার। বাকি টুকরো নিশ্চয়ই আশেপাশে আছে। বিবেক, স্যার, জলের স্রোত বলছে যে বাকি টুকরোগুলো এদিকেই কোথাও আছে। হ্যাঁ স্যার, এই টানেলের জলটা এদিক থেকে যাচ্ছে, আর আরেকটা টানেলের জলও। বাকি টুকরোগুলো স্যার এখানেই পাওয়া উচিত। চলো দেখা যাক। এটা কি? স্যার, এখানে তো গ্রিল লাগানো আর তালাও দেওয়া। বিবেক, তালাটা খুলেই ফেলি, বাইরে গিয়ে দেখি একবার। এখানে যদি কিছু পেয়ে যাই তো। এতগুলো কাক এখানে কেন বসে আছে একসাথে? পাখির বাসা। কি হয়েছে স্যার? আপনি কিছু পেলেন? বিবেক, একটা কাটা হাত পেয়েছি। কাটা হাত? তাহলে স্যার হাতটা হয়তো ওই লাশেরই। দেখতে হবে ওই লাশটার কিনা, নাকি আবার অন্য কোনো লাশের। বিবেক, ওইখানে একটু জল দেখা যাচ্ছে, আর অনেক কাক ডাকাডাকি করছে। মানে স্যার ওখানেও কিছু টুকরো রয়েছে। চলো দেখি গিয়ে।
এটা ধরো। স্যার স্যার এই প্লাস্টিক ব্যাগে কিছু আছে স্যার। দেখো দেখো, খুলে দেখো। ইয়েস স্যার। কাটা মাথা। স্যার এই ব্যাগটা একদম ওই রকমই যেরকম আমরা টানেলের মধ্যে পেয়েছিলাম স্যার। তার মানে এই কাটা মাথাটা নিশ্চয়ই ওই মেয়েটারই, যার শরীরের টুকরোগুলো পেয়েছি আমরা। এই খুনটা স্যার না ভেবে চিন্তে করেনি স্যার, অনেক প্ল্যানিং করে করেছে। আগে বডিটাকে পোড়ানো হয়েছে, তারপরে কাটা হয়েছে। আর তারপরে সে সমস্ত টুকরো এক জায়গায় মানে একই টানেলে ফেলেছিল, আর সেখান থেকে বয়ে চারিদিকে ছড়িয়ে পড়ে স্যার। কিন্তু ওকে এত কিছু করতে কেউ দেখেনি কেন? আর এতটা সময়ই বা ও পেল কি করে? বস, অনেক ধরনের লাশ এসছে এই ফরেন্সিক ল্যাবে, কিন্তু এটা একটু অন্যরকম। যাকে খুনি মেরেওছে আবার পুড়িয়েওছে। এই ব্যাপারটা আমার মাথাতেও ঢুকেছে ডক্টর সালুকে। একে আগে পুড়িয়ে মারা হয়েছে নাকি মেরে তারপর পোড়ানো হয়েছে? আমি যত ধরনের টেস্ট করেছি সেই হিসেবে একে প্রথমে মারা হয়েছে, পরে পোড়ানো হয়েছে। আর তারপরেও যখন দেখলো প্রমাণ লোপাট হয়নি, তখন প্লাস্টিকের ব্যাগে ভরে নানান জায়গায় ফেলে দিল টানেলে, যাতে কেউ খুঁজেও না পায়। খুব নৃশংসভাবে খুন করা হয়েছে। এই হাতটা দেখেছো? এ দেখো, এই হাত যেটা কাকে ঠুকরেছে। এই দেখো কবজির হাড়টা, যেটা হাতের সঙ্গে জুড়ে থাকে। খুনি একে পোড়ানোর পর হাড়টাকে কেটেছে কোনো খুব ধারালো অস্ত্র দিয়ে, নৃশংসভাবে। ও মাই গড! কি হলো? কি 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 হয়েছে ডক্টর সারিকা? এই প্লাস্টিক ব্যাগে মশলা লেগে রয়েছে। মশলা? রান্না করার মশলা। রান্না করার মশলা এই ব্যাগের মধ্যে? হ্যাঁ, ব্যাগে হয়তো কোনো মশলা ভরে রাখা হয়েছিল। তার মানে খুনি খুনটা এমন জায়গায় করেছে যেখানে মশলার কোনো কাজকর্ম হয়। দেখো, মশলা তিনটে জায়গা থেকে পাওয়া যেতে পারে। এক বাড়িতে, না হয় হোটেলে, আর 3 নম্বর কোনো দোকান বা স্টোরে। আর যেভাবে এই মেয়েটার বডিটা পোড়ানো হয়েছে দেখে তো মনে হচ্ছে না যে বাড়িতে পোড়ানো হয়েছে। বাড়িতে পোড়ালে তো আশেপাশে প্রতিবেশীরা জানতে পারবেই। তার মানে হচ্ছে কি কোনো হোটেলের তন্দুরে পোড়ানো হয়েছে। হোটেলে যে মশলা আসে সেই ব্যাগে বডি রেখে ফেলে দিয়েছে টানেলে। অভিজিৎ, এই টানেলের আশেপাশে সমস্ত হোটেলে আমাদের জিজ্ঞাসাবাদ করতে হবে। স্যার, যেখানে লাশ পাওয়া গেছে সেখানে 3টে টানেল এসে মেশে মেইন টানেলে। এবার এই লাস্ট এই 3টে টানেলের মধ্যে থেকে কোনো একটা থেকে বয়ে এসেছে স্যার। অভিজিৎ, আমাদের আগে জানতে হবে যে ওই লাশটাকে 3টে নর্দমার মধ্যে কোন নর্দমা থেকে ফেলা হয়েছে। আর কেউ যদি এই নর্দমার মধ্যে ফেলে থাকে তাহলে ফেললো কোথায়, কোন নর্দমায়? স্যার, আমরা তো 3টে টানেলই খুঁজে দেখেছি স্যার। ভালো স্যার, এই দেখুন, এই যে এই প্রথম টানেলটা,
এই দ্বিতীয় টানেলটার সঙ্গে যুক্ত আছে স্যার, যেটা বান্দ্রা ফ্লাইওভারের নিচ থেকে গিয়ে এই সমুদ্রে গিয়ে পড়েছে। তাহলে সালুকের কথা অনুযায়ী ওই লাশটা এই টানেল থেকে আসেনি, কারণ যে টানেল থেকে লাশটা এসেছে সেই টানেলের আশেপাশে হোটেল আর রেস্টুরেন্ট থাকা উচিত, কারণ ওই লাশটার ওপর ওই তন্দুরির কিছু মশলা লেগেছিল। আর স্যার এই টানেলটা হতে পারে না, কারণ এই টানেলটা নদীর সঙ্গে কানেক্টেড। স্যার এই 3 নম্বর টানেলটা কিন্তু সোজা ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে গিয়ে পড়ছে। আমার তো মনে হচ্ছে লাশ এই টানেল থেকেই ফেলা হয়েছে। আর এখানে এই টানেলের আশেপাশে অনেকগুলো হোটেল আর রেস্টুরেন্টও আছে স্যার। ঠিক আছে, এই টানেলের আশেপাশে যে কটা রেস্টুরেন্ট আর হোটেল আছে সব জায়গায় গিয়ে খোঁজ নাও, কিছু না কিছু সূত্র নিশ্চয়ই পাবে। স্যার আমি সারিকার বাড়ির আশেপাশে সবাইকে জিজ্ঞাসা করেছি। কি জানা গেছে? স্যার একটা অবাক করে দেওয়া খবর পাওয়া গেছে। স্যার মিস্টার দেব আছেন, উনি সারিকার নিজের বাবা নন, উনি সারিকার সৎ বাবা হন। নিজের বাবা নয়? হ্যাঁ স্যার, যখন সারিকার মার মৃত্যু হয়েছিল তখন সম্পূর্ণ প্রপার্টিটাই সারিকার নামে ছিল। তো তাহলে এই খুনটা টাকা আর সম্পত্তির জন্য হয়নি তো? হতে পারে দয়া, কিন্তু এই সম্পত্তির ব্যাপারে আমরা পরে আলোচনা করব। প্রথমে ওই হোটেলগুলোর খোঁজ নিতে হবে যেগুলো এই টানেলের আশেপাশে রয়েছে। বিবেক, আমাদের দেখতে হবে এই যে নর্দমাগুলো আছে, বলতে চাইছি এই নর্দমাগুলো কোন কোন হোটেলের সঙ্গে যুক্ত আছে। সেটাই দেখছি স্যার। তাহলে কিছু জানা গেছে কটা হোটেল আছে? স্যার 16টা। 16টা হোটেল আছে? 16? দা, গাড়িটা একটু সাইড করো তো। বিবেক, দেখো একটু। স্যার 16টার 5টা 5 স্টার হোটেল স্যার। আর এই হোটেলগুলোর কোনো একটা ওই মেয়েটাকে পুড়িয়ে মারা হয়েছে, আর তারপর লাশের টুকরোগুলো ফেলে দেওয়া হয়েছে। আমাদের দেখতে হবে কোন হোটেলে বড় তন্দুর আছে, সেটাতেই এই মেয়েটিকে পুড়িয়ে মারা হয়েছে। কিন্তু স্যার হোটেলের কারো এই মেয়েটার সঙ্গে কি শত্রুতা থাকতে পারে, আর ওকে মারলই বা কেন? বিবেক, সেটাও জানা যাবে, আগে হোটেলটা তো পেতে দাও। হ্যাঁ, এই এরিয়ার সমস্ত হোটেল আর রেস্টুরেন্ট চেক করো ভালো করে। এই যে শোনো, এদিকে এসো। তোমাদের ম্যানেজার কোথায়? কথা বলতে পারো না নাকি? স্যার ও বলতে পারে না, ছোটবেলায় অসুখের পর থেকে ও কথা বলতে পারে না। আপনার পরিচয়? আগে আমি এখানের ম্যানেজার। বলুন আমি আপনার জন্য কি করতে পারি? আমরা সিআইডি থেকে এসেছি, একটা কেসের তদন্ত করতে আমরা এখানে এসেছি। কেস? স্যার আমাদের কোনো কেসের সঙ্গে সম্পর্কই নেই। সম্পর্ক আছে, সম্পর্ক আছে, বুঝেছো? এই ছবিটা কার? স্যার উনি হলেন মালিক। মালিক? ইয়েস স্যার। সারিকা এনারই মেয়ে তো? হ্যাঁ স্যার। এক্ষুনি মিস্টার দেবকে ডেকে পাঠাও, তাড়াতাড়ি ডাকো। হ্যাঁ স্যার, ডাকছি। অভিজিৎ, এই সময়ের মধ্যে হোটেলটাকে ভালো করে চেক করো। স্যার। দেখতে হবে কিছু পাওয়া যায় কিনা। স্যার। হ্যাঁ অভিজিৎ। স্যার ইয়াররিং তন্দুরে পাওয়া গেছে স্যার। ইয়াররিং? ইয়েস স্যার। তন্দুরের ভেতরে? অভিজিৎ, জানি না এরা কি কি যে করেছে বেচারি সারিকার সাথে। এটা দেখেছো ফেডরিক? ওই হিরেটা বের করো তো, ডায়মন্ড, যেটা আমরা লাশের হাত থেকে পেয়েছিলাম। আমার মনে হয় হিরেটা এই ইয়াররিং এরই হবে। একদম ফিট হয়ে গেছে, তাই না? তাই না? তার মানে ডায়মন্ড এই ইয়াররিং এরই হবে। এসব কি হচ্ছে এখানে? কি হচ্ছে এক মুহূর্ত আমি ভাববো না।
তোমাকে চড় মারার আগে। এটা কোন ধরনের ভদ্রতা? একটা খুন করে তোমার স্বাদ মেটেনি? কি বাজে কথা বলছেন আপনি? তাড়াতাড়ি মাটিতে নেমে এসো, বুঝলে? না হলে কিছু একটা হয়ে যাবে। এখানে এই তন্দুরে এখানে সারিকাকে পোড়ানো হয়েছে। কি? তাড়াতাড়ি সত্যিটা বলো, না হলে এতগুলো লোকের সামনেই তোমার সম্মান মাটিতে মিশিয়ে দেবো আমি। আমার মেয়েকে এখানে মারা হয়েছে? শুধু তাই নয়, আমরা এটাও জানতে পেরেছি যে সারিকা তোমার নিজের মেয়ে নয়, বরং সৎ মেয়ে ছিল। হ্যাঁ, সেটা ঠিক কথা, কিন্তু আর তুমি ওকে খুন করে দিয়েছো ওর সম্পত্তি আর এই হোটেলটা পাওয়ার জন্য, বুঝেছো? এটা মিথ্যে কথা, সম্পূর্ণ মিথ্যে কথা, সব বাজে কথা। নাও, নাটক শুরু হয়ে গেল স্যার। আমি তো আমার মেয়েকে নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসতাম। ওর কোনো কথা আজ পর্যন্ত আমি না করিনি। ও যখন যা চেয়েছে আমি তখনই তাই দিয়েছি ওকে। তাহলে আপনারাই বলুন, আমি আমার মেয়েকে কেন খুন করব? সেটা এক্ষুনি জানা যাবে। শেফকে এখানে। আগে আমি এদিকে এসো, তাড়াতাড়ি। আসছি। স্যার, আমি কিচ্ছু করিনি। আপনারা আপনারা চাইলে যে কাউকে জিজ্ঞেস করতে পারেন। আমাদের কারুকে কিছু জিজ্ঞেস করার দরকার নেই, বুঝলে? সারিকার ইয়াররিং এইখানেই তন্দুরে পেয়েছি আমরা। কি করে? স্যার, এটা কি করে হলো আমি জানি না। স্যার, আমি তো যখন এখানে কাজ করি তখন অনেকেরই আসা যাওয়া লেগে থাকে। আমি যদি এরকম কিছু করতাম কেউ না কেউ দেখতে পেতো স্যার। আর কে কে ব্যবহার করতো তোমাদের এই তন্দুর? কেউ নয় স্যার, নতুন কারুর কাছে এটা বিপজ্জনক স্যার। কেন? আনাড়ি কেউ যদি এই তন্দুরটা ইউজ করতে যায় তো নিজের হাত পুড়িয়ে ফেলবে, এই যে আমার মতো। ফেডরিক, সমস্ত স্টাফদের এক জায়গায় ডেকে নিয়ে এসো। ইয়েস স্যার, ডাকা হয়ে গেছে সবাইকে, এসেও গেছে হয়তো। চলো, সবাই এসে গেছে। অভিজিৎ, ফেডরিক, এদের প্রত্যেকের হাত ভালো করে চেক করো, দেখো। সবাই নিজে নিজের শার্টের হাতাগুলো গোটান, আপনাদের হাতগুলো চেক করতে হবে। স্যার, আমাদের হাত দেখে আপনি কি করবেন? আমরা তো কাউকে খুন করিনি। সেটা এক্ষুনি জানা যাবে, কে খুন করেছে আর কে করেনি। হাতাটা গোটাও। আমি বলেছি হাতাটা গোটাও। ওই হাতাটা তোলো, তোলো তোলো, তাড়াতাড়ি। ও স্যার, এর হাতটা পুড়েছে স্যার। ধরো ওকে, ছড়ানো যেন না পারে, ধরো। ওরে তুই দাঁড়া, দাঁড়িয়ে স্যার। ফ্রেডি, ফ্রেডি ওকে তাড়া কর। এই, চল বেরো, বাইরে বেরো। স্যার, আমাকে ছেড়ে দিন স্যার, আমি কিছু করিনি স্যার। যদি এতটুকুই বলার ছিল তাহলে দৌড় করালি কেন? খাম ছুটে গেছে আমার। যদি এটাই বলার ছিল তো ওখানেই বলতে পারতি। হ্যাঁ, চল চল, বাইরে আয়। বাইরে এসে বল পালালি কেন? বাইরে আয়। ভয় স্যার। কেন কেন ভয় পাচ্ছিস কেন? হ্যাঁ, তুই তো কিছু করিসনি। বাইরে বেরো। স্যার, 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 আমাকে ছেড়ে দিন স্যার। স্যার, আমি কিছু করিনি স্যার। স্যার, স্যার, আমাকে ছেড়ে দিন স্যার। স্যার, আমাকে ছেড়ে দিন, আমি কিছু করিনি স্যার। আমাকে ছেড়ে দিন। তুই কিছু না করলে ভয় পাচ্ছিস কেন? আয়, পালালি কেন ওখান থেকে? সত্যি কথা বলতে কাঁপতে জীবনে প্রথম দেখছি। কে? বলবি না? হ্যাঁ, বলবি না? স্যার, আমি সারিকা ম্যামকে মারিনি স্যার, আমি শুধু সাহায্য করেছিলাম। এটাকেই বলে সত্যি। বলো, কেন মেরেছ ওই নিরীহ মেয়েটিকে? কিন্তু
আমি জেনে শুনে করিনি স্যার। তাহলে চুপচাপ এটা বল, কেন করেছিলিস তুই এসব? স্যার আমি হোটেল থেকে টাকা চুরি করতাম, আর ও আমাকে টাকা চুরি করার সময় দেখে ফেলেছিল। ও বলতো যে সবাইকে বলে দেবে, তাই আমি ওকে সাহায্য করি স্যার। কেসে লোক? ও আগে এখানেই কাজ করতো। স্যার কেউ দরজা খুলছেই না। স্যার ও আবার আমাদের আসার খবর পায়নি তো? হয় খবর পেয়ে গেছে, আর নয়তো কিছু ঘটে গেছে ওর সাথে। স্যার তাহলে দরজা ভেঙে তো ঢুকতেই হবে স্যার। দেখতে তো হবেই, অনেক সময় খুনি লুকিয়ে ভেতরে বসে থাকে। দেখেছো, আমি বলেছিলাম না মশা ঘরের ভেতরেই আছে। আরে এই! হ্যালো, হ্যাঁ দেখ আমার কথা মন দিয়ে শোন। সিআইডির লোক আমার পেছনে পড়ে রয়েছে, খুব কষ্টে পালিয়ে বেঁচেছি ভাই। হ্যাঁ হ্যাঁ, লুকিয়েই ফোন করবো তো। আর শোন, তোর কাছে যে ব্যাগটা আছে না, তাড়াতাড়ি আমার কাছে পাঠা। হ্যাঁ আরে যেভাবে হোক, যাকে দিয়ে হোক পাঠা। হ্যাঁ হ্যাঁ, 24 ক্যারেট সিনেমা। হ্যাঁ হ্যাঁ চল, আমি ওখানে দেখা করছি, ঠিক আছে? हे टैक्सी! ভাই 24 ক্যারেট সিনেমায় যাবো। স্যার খুব তাড়াহুড়ো আছে স্যার? হ্যাঁ তারা আছে। স্যার সবকিছু ঠিক আছে তো? আপনার স্ত্রী অসুস্থ নয় তো? সবকিছু ঠিক আছে। আর নিজের চরকার তেল দাও, আমার মাথা খারাপ করো না। হ্যাঁ এই কথাটা ঠিকই বলেছো ভাই, মাথাটা খারাপ হয়েই যায় যখন সিআইডি পিছু ধাওয়া করে। সিআইডি? সিআইডির কথা কেন বলছো ভাই ট্যাক্সিতে? আরে কোন সে দূরের যাত্রী, কোথায় যাচ্ছিস? হ্যাঁ, আমাদেরও সঙ্গে নিয়ে চল। আমরা কি একা পড়ে থাকবো নাকি? কি হয়েছে? আপনারা আমাকে ফলো কেন করছেন? তুই বললি না তো আমাদের ফেলে রেখে তুই পালাচ্ছিলিস কেন? আরে পালোয়ান দাদা পাগল হয়ে গেছেন নাকি? পালোয়ান? স্যার স্যার স্যার, আমি সারিকাকে মেরেছি স্যার। আমি বলেছিলাম না, মুখ থেকে তোর গান বেরোবেই বেরোবে। গান গাইছিস বটে, তবে এখনো সুরে নেই। হ্যাঁ, কেন মেরেছিস সারিকাকে? কেন মেরেছিস সারিকাকে? ওই বেচারি মেয়েটা তো তোর সাথে পালাতেও রাজি ছিল, তাও কেন মারলি? স্যার ও আমার বাবার খুনির মেয়ে ছিল স্যার। কি কি বলতে চাও তুমি? হ্যাঁ হ্যাঁ স্যার, আমার বাবার মৃত্যু ওর বাবার জন্যই হয়েছে। কি? আর আমি ওর বাবার ওপর প্রতিশোধ নিতে চেয়েছিলাম। তোর বাবার মৃত্যু দেবের জন্য হয়েছে? আমার বাবা দেবের হোটেলে কাজ করতো স্যার। আর একদিন হঠাৎ করে আমার মায়ের শরীর খারাপ করে, আর বাবা কিছু টাকা ধার নিয়েছিল মায়ের চিকিৎসার জন্য। তারপর? অনেক চিকিৎসা করানোর পরেও স্যার মাকে বাঁচানো যায়নি, আর সেই জন্য বাবার কাজে যাওয়া বন্ধ হয়ে যায়। আর দেব ওনাকে কাজ থেকে ছাড়িয়ে দেন, টাকার জন্য বিরক্ত করতে থাকে স্যার। আর শেষ পর্যন্ত আমার বাবা আত্মহত্যা করেন স্যার। আর সারিকা, ওকে কেন মারলে? ও কি ক্ষতি করেছিল তোমার?
স্যার দেব নিজের মেয়ে সারিকাকে খুব ভালোবাসতো স্যার, আর আমি ভাবলাম আমি সারিকাকে মেরে ফেললে দেবের হার্ট অ্যাটাক হবে আর ও নিজে থেকেই মারা যাবে। সেই জন্য তুই ওর মেয়েকে তোর মিথ্যে প্রেমের জালে ফাঁসালি। হ্যাঁ স্যার। আর কাচারকে সঙ্গে নিয়েও তুই ওকে পুড়িয়েছিস। একে তুই কি করে চিনলি? স্যার ওয়াচম্যান হওয়ার আগে আমিও আগে দেবের হোটেলেই কাজ করতাম, আর আমি ওখানে ওকে অনেকবার চুরি করতে ধরে ফেলি। যে মেয়েটা তোর কোনোদিন কোনো ক্ষতি করেনি, সে নিরীহ মেয়েটার তুই প্রাণ নিয়েছিস। তোকে তো ফাঁসিতে ঝোলানো উচিত। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.